প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি এই অভিজ্ঞতায় পৃষ্ঠা 146-এ যে অনুশীলনী সমস্যাগুলো দেওয়া আছে সেখান থেকে আমি 5 থেকে 7 সমাধান করে দেবো। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 4 পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। তো এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা তোমরা যদি আগামী বছর অর্থাৎ 2025 সালে যদি নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিতে চাও, যদি নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিতে চাও তাহলে অবশ্যই এই অধ্যায়টা খুব ভালো করে শিখতে হবে, কারণ বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত নামে একটা বিষয় আছে, সেই বিষয়ে কিন্তু এই অঙ্কগুলো হুবহু এগুলো আছে। তো এগুলো যদি তোমরা ভালোভাবে শেখো তাহলে তোমাদের পরের ক্লাসে যে তোমাদের জন্য সুবিধা হবে। যেহেতু বর্তমান সরকার ঘোষণা দিয়েছে আগামী বছর থেকে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা এই 3টা শাখায় বিভক্ত হবে। তো সুতরাং সেই ক্ষেত্রে তোমাদের উচ্চতর গণিতে এই বিষয়ে এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে সমাধান করে দিচ্ছি। প্রথমে 5 নাম্বার দেখব যে এখানে এ বি সি এবং ডি এই বিন্দুগুলো লেখচিত্রে বসাও এবং এ বি বিসি সিডি এডি রেখাংশ, এই রেখাগুলো দ্বারা কী ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তো ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের এই বিন্দুগুলো লেখচিত্রে বসাতে হবে। তো আমরা লেখচিত্রে বা ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের বাহু দৈর্ঘ্যকে 1 একক ধরে এই বিন্দুগুলো আমরা স্থাপন করি এবং এবিবিসিডি এডি রেখাংশ আঁকি। তো আমাদের একটা ছক কাগজ লাগবে এরকম, ধরো তোমাদের কাছে না ছক কাগজ থাকতে পারে। তো ছক কাগজে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এভাবে আঁকবো। তাহলে দেখো এটাই হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এভাবে এঁকে নেব। এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে মূল বিন্দু ও বিন্দুতে ছেদ করবে। এখন যদি ধরো A22 এই বিন্দুটা আমরা বসাতে চাই, তো এখানে ভুজ হচ্ছে 2, কোটি হচ্ছে 2। তো আমাদের হিসাব করতে হবে মূল বিন্দু থেকে। তাহলে ভুজ হচ্ছে এখানে 2, তার মানে মূল বিন্দু থেকে আমাদের 2 ধাপ ডানে যেতে হবে। তাহলে মূল বিন্দু থেকে 2 ধাপ আমরা ডানে যাই, তাহলে যেহেতু প্রতি এক ঘর সমান 1 একক, তাহলে 1 2 এবং এই কোটি হচ্ছে ওয়াইয়ের মান, এখানে x2 এবং ওয়াই হচ্ছে 2। আর ওয়াইয়ের মান আছে উপরে অথবা নিচে যেতে হবে, যেহেতু দুটাই ধনাত্মক। কারণ এই যে দেখো একটা ছক কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর মধ্যে ছেদ করলে 4টা চতুর্ভাগ তৈরি হয়। তো এটাকে আমরা বলতেছি প্রথম চতুর্ভাগ। এটা হচ্ছে এখানে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্ভাগ। তাহলে দেখো প্রথম চতুর্ভাগে ভুজ কোটি দুটাই পজিটিভ হয়, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ হয়, তৃতীয় চতুর্ভাগে ভুজ কোটি দুটাই নেগেটিভ হয় এবং চতুর্থ ভাগে ভুজ পজিটিভ কোটি নেগেটিভ। তাহলে এখানে যে বিন্দুগুলো আমরা দেখতে পাচ্ছি সবই পজিটিভ, তার মানে সবগুলো এখানে প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। তাহলে আমরা যেহেতু কোটি বসাবো, তাহলে ওই বিন্দু থেকে আমার 2 ধাপে তাহলে আমাদের উপরে যেতে হবে। তাহলে এই বিন্দুটাই হচ্ছে এখানে 2 2, এই যে। এরপরের বিন্দুটা হচ্ছে 10 1, তার মানে মূল বিন্দু থেকে আমাদের 10 ধাপ এখানে ডানে যেতে হবে এবং উপর দিকে 1 ধাপ যেতে হবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে এখানে বি 10 1। এরপর আমাদের C11 9 বসাতে হবে। তাহলে অর্থাৎ মূল বিন্দু থেকে আমাদের 11 ধাপ ডানে যেতে হবে এবং সেখান থেকে আমাদের 9 ধাপ উপরে যেতে হবে। তাহলে এই বিন্দুটা আমরা 11 9 পাবো। এরপরে বিন্দু হচ্ছে ভুজ হচ্ছে 3, এখানে কোটি হচ্ছে 10, তার মানে 3 ধাপ ডানে এবং 10 ধাপ উপরে যেতে হবে এখান থেকে। তাহলে 3 ধাপ আমরা ডানে যাই, সেখান থেকে 10 ধাপ উপরে আমরা গেলাম। তাহলে এই বিন্দুটাই হচ্ছে এখানে তোমার ডি বিন্দু। তো এখন এই বিন্দুগুলো আমরা যোগ করে দিই, এই যে বিসি এবং সিডি রেখাংশ একই, অর্থাৎ এই বিন্দুগুলো আমরা যদি যোগ করে দিলে আমরা দেখতে পাবো যে এটা একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। অর্থাৎ বর্গক্ষেত্রে সবগুলোর বাহু দৈর্ঘ্য সমান হয়। দেখো সবগুলোর বাহু দৈর্ঘ্য এখানে সমান হয়েছে। তো
তো যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, কেন বর্গক্ষেত্র সেই যুক্তিটা আমাদের দেখাতে বলা হয়েছে। তা যেহেতু রেখাগুলো দ্বারা একটি বর্গক্ষেত্র রয়েছে, যুক্তি হলো তাহলে এখন যেহেতু বাহুগুলোর দৈর্ঘ্য সমান আমরা বলতেছি, এখন দেখি দৈর্ঘ্যগুলো সমান কিনা। তো আমরা যে বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটা সেটা আমরা নির্ণয় করে আমাদের বাহুগুলো দৈর্ঘ্য সমান নির্ণয় করবো। যে দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয় সূত্র, যে ধরো এ x1 y1 b x2 y2 দুটো বিন্দু দেওয়া আছে। এখন এই বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করবা? দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে যে এই বি এর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে এই যে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ, x2 মাইনাস x1 হোল স্কোয়ার y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এখানে একটা বিষয় খেয়াল রাখবে, এখানে x1 মাইনাস x2 হোল স্কোয়ার এটা লিখলেও একই অ্যান্সার আসবে, যেহেতু স্কোয়ার y1 মাইনাস y2 যদি এইভাবে লেখো তাও কিন্তু একই রেজাল্টই আসবে। তো তোমাদের বইয়ে কিন্তু এই যেটা দেওয়া আছে। তো আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা এই যে দৈর্ঘ্যগুলো নির্ণয় করব। তাহলে এই বিয়ের দৈর্ঘ্য, তাহলে দেখো এখানে এই বিয়ের দৈর্ঘ্য যখন আমরা নির্ণয় করতেছি, তো এখানে এ হচ্ছে এখানে, এটা এখানে আসে নাই, এ হচ্ছে এখানে 2 তার মানে এটা x1 এটা x2, তাহলে x2 মাইনাস x1, এই দেখো x2 মাইনাস x1 আর এটা হলো y2 মাইনাস y1, ঠিক আছে। তাহলে দেখো এখানে এটা y2 এটা হলো y1। তো এই সূত্র প্রয়োগ করে আমরা এটা সমাধান করেছি, অর্থাৎ 10 মাইনাস হোল স্কোয়ার মানে 8 স্কোয়ার, এখানে মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে 10 মাইনাস 8 মানে 8 স্কোয়ার, এটা হলো তোমার মাইনাস 1 হোল স্কোয়ার। তাই এটা ক্যালকুলেশন করে দিলে 8টা 64, আর এখানে আসতেছে 1, তার মানে 64 এর আগে 65। তাহলে এবির দৈর্ঘ্য পাওয়া গেল 65 √65। অনুরূপভাবে বিসির দৈর্ঘ্য আমরা নির্ণয় করব, অর্থাৎ এখানে এটা হলো x1, এটা হলো x2, এটা y1, এটা হলো y2। তাহলে x2 মাইনাস x1 এসে দেখো 11 মাইনাস 10 হোল স্কোয়ার 9 মাইনাস 1 হোল স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করে দিলে আমাদের এখানে 1 থাকে এবং 8 থাকে, তাহলে 65 থাকে। তাহলে বিসির দৈর্ঘ্য আমরা একই পেলাম। অনুরূপভাবে আমরা দেখি সিডি এর দৈর্ঘ্য। সিডির দৈর্ঘ্য আমরা আর বললাম না, সিডি হচ্ছে এই যে দেখো এখানে এটা x1 এটা x2 এটা y1 এটা হলো y2, তার মানে 3 মাইনাস 11 আর এখানে 10 মাইনাস 9। ক্যালকুলেশন করে দিলে দেখো এখানে 65 আসে। এবার আমরা এটির দৈর্ঘ্য নির্ণয় করি, এটির দৈর্ঘ্য ঠিক একইভাবে এটাই আসবে, 65 আসবে, যেহেতু বাহুগুলোর দৈর্ঘ্য আমাদের একই রকম আসলো। তো এখানে শুধু বাহুগুলোর দৈর্ঘ্য একই রকম আসলেও হবে না, এখানে দেখো রম্বসের বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু একই রকম। তোমরা যদি রম্বস সম্পর্কে জানো তাহলে রম্বসের বাহুগুলোর দৈর্ঘ্য একই রকম, কিন্তু রম্বসের আবার কর্ণদ্বয় কিন্তু অসমান, কিন্তু বর্গের কর্ণদ্বয় সমান। তাহলে বর্গ হতে গেলে এটা রম্বস হতে পারে, বর্গ হতে পারে, কিন্তু যদি বর্গ হয় তাহলে কর্ণদ্বয় কিন্তু সমান হবে, অর্থাৎ এই যে কৌণিক যে দূরত্ব সেই দূরত্বগুলো কিন্তু সমান হতে হবে, তাহলেই কিন্তু বর্গ হবে। অর্থাৎ বাহুগুলোর দৈর্ঘ্য সমান হতে হবে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যগুলোও সমান হতে হবে। তাহলে এখন আমরা কর্ণগুলো নির্ণয় করি একইভাবে। তাহলে এখানে দেখো কর্ণ এসি, যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে এটা আমরা পাবো হচ্ছে এটা x1 এটা x2 এটা y1 এটা হলো এটা x1 y1 আর এটা হলো x2 এটা y2, অর্থাৎ 11 মাইনাস 2 হোল স্কোয়ার 9 মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে 9 এর স্কোয়ার এখানে 7 এর স্কোয়ার, এবং এটা ক্যালকুলেশন করলে হয় √130। এবার আমরা এই যে এই বিডি কর্ণ নির্ণয় করি। বিডি কর্ণ নির্ণয় করতে গেলে আমাদের ওই যে এটা ওই একই নিয়মে ফলো করতে হবে। তো এটার দৈর্ঘ্যটা তোমাদের 100 √130 হবে। তাহলে যেহেতু কর্ণ দুটা সমান হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি এবি বিসি সিডি এডি রেখাগুলো দ্বারা একটি বর্গক্ষেত্র তৈরি হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 6 নম্বরটা সমাধান করব। 3টি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এখন প্রশ্ন হলো যে এবি সমান বিসি হয়, তবে এর মান সম্ভাব্য মান সমান নির্ণয় করো। এর প্রতিটি মানের জন্য গঠিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বিন্দু 3টি স্থানাঙ্ক এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখন বলেছে যে এবি নির্ণয় করতে হবে, অর্থাৎ এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে যে সূত্র প্রয়োগ করে। তো আমরা এবি এর দৈর্ঘ্য নির্ণয় করি। এটা হলো x1 এটা হলো y1 এটা হলো x2 এটা হলো y2। তাহলে x1
ওয়াই দেখো x2 মাইনাস x1 হোল স্কোয়ার, এই সূত্রটা। তাহলে দেখো এখানে 10 মাইনাস, এখানে আবার মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর সূত্রের মাইনাসের প্লাস হয়ে যাবে। আর এখানে 6 অর্থাৎ y2 মাইনাস y1, এটা ঠিকই আছে, y2 মাইনাস y1। তাহলে এখানে আমার হিসাব হবে এখানে 12 স্কোয়ার এবং এখানে 5 এর স্কোয়ার, তার মানে এখানে √169 হচ্ছে এখানে। এরপর আমাদের বিসি নির্ণয় করতে হবে। বিসি হচ্ছে এখানে দেখো এটা x1, এটা y1, এটা x2, এটা y2, তার মানে x2 মাইনাস x1 অর্থাৎ a মাইনাস 10 হোল স্কোয়ার এবং এখানে -6 হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা আবার a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এর জায়গায় তো এই আছে, বির জায়গায় কিন্তু 10 আছে, তার মানে আমরা লিখতে পারি a মাইনাস 2 ইন্টু a ইন্টু এখানে 10 প্লাস 10 এর স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 20a প্লাস 100। এখানে কিন্তু এই হিসাবটা এখানে করেছি এখানে, তাহলে a স্কোয়ার মাইনাস 20a প্লাস 100, আর এখানে -6 হোল স্কোয়ার মানে -12 হোল স্কোয়ার, তাহলে 144 হয়। কারণ নেগেটিভ সংখ্যার বর্গ সবসময় ধনাত্মক হয়, এটা তোমরা মনে রাখবা। তাহলে এটা আমরা বিসি দৈর্ঘ্য এটা পেলাম, এবং এটা পরের লাইনে আমরা লিখতে পারি যে এটা একটু যোগ করেও লিখতে পারি, এখানে আমাদের স্কোয়ার মাইনাস 20a, এই যে 100 আর এখানে 144 উপর 240 হয়। যেহেতু এখানে বলছে এ বি সমান বিসি, অর্থাৎ এই মানটা আর এই মানটা সমান দেখাতে হবে আমাদের। তো সুতরাং এটা প্রশ্নপত্রে এটা লেখার ধরন একবার লিখেছি, এটা পরের লাইনে আমরা এই পাশে লিখতেছি এখানে। তাহলে যেহেতু এ বির মান হচ্ছে √169 এবং বিসির মান হচ্ছে √² মাইনাস 20a প্লাস 244। তো এটা আমরা ক্যালকুলেশন করব, যেহেতু উভয় পক্ষে করার জন্য উভয় পক্ষে আমাদের স্কোয়ার করে দিলেই পরের লাইনে কিন্তু এই রুট আর থাকে না, কারণ রুটার স্কোয়ার কাটাকাটি যায়। তা 169 থাকে, স্কোয়ার মাইনাস 20a প্লাস 144 থাকে। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ এই যে 169 ওই পাশে নিয়ে যে বিয়োগ করে দেবো, এটা এই পাশে 0 থাকে, তাহলে স্কোয়ার মাইনাস 20a, আর এখান থেকে এটা বিয়োগ দিলে এখানে আসছে 75। তো এটা আমাদের এখন উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এবং উৎপাদক বিশ্লেষণ একটা মিডল টার্ম উৎপাদক বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ দেখো এখানে এই যে 20 এটাকে আমাদের ভাঙাতে হবে। তো ভাঙানোর নিয়ম কি, এই 75 এর দুটো উৎপাদক নিতে হবে, এমন দুটো উৎপাদক নিতে হবে যেন যোগ বিয়োগ করে এই 20 হয়। তার মানে এটা আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 15 75 আসে, তাহলে এই দুটো আবার বিয়োগ করে দিলে 20 হয়। এই যে দেখো এটা উৎপাদক বিশ্লেষণ মিডল টার্ম, তোমরা এই মিডল টার্ম পদ্ধতি তোমরা ক্লাস 7-এ পড়ে এসেছো। তাহলে এখন আমরা এ কমন নিই, এ কমন নিলে a মাইনাস 15, আর কমন না মানে ভাগ করা, তো এই দুটো পদ থেকে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে a মাইনাস 15 থাকে, আর এই দুটো পদকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে a মাইনাস 15 থাকে। এখন a মাইনাস 15 যদি কমন নেই তাহলে এখানে থাকে a মাইনাস 15 ইন্টু a মাইনাস 5 থাকে। তাহলে এখন দুটো রাশি গুণফল মানে এই দুটো আলাদা আলাদাভাবে 0 আসবে, অর্থাৎ a মাইনাস 15 ইকুয়াল টু 0 এবং a মাইনাস 5 ইকুয়াল টু 0। সুতরাং এখান থেকে a সমান আসে 15 এবং 5, অর্থাৎ এই যে a মাইনাস 15 ইকুয়াল 0 মানে a বামেই থাকবে আর এটা ডান দিকে 15 হয়ে যাবে। তাহলে এর মান আমরা পেলাম 15 এবং 5। এখন বলেছে এর প্রতির মানের জন্য এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা যেহেতু এর মান 15 এবং 5 পেলাম, তাহলে এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফল নির্ণয়ের একটা সহজ সূত্র আছে। সহজ সূত্রটা কি, যে এর সমান যদি 5 হয় তাহলে বিন্দু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা এই যে ক্ষেত্রফল নির্ণয়ের এটা একটা সূত্র, এটা তোমাদের বইয়ে যদি নাও দেওয়া থাকতে আছে তো আমরা এই নিয়মেই এই সূত্রটা প্রয়োগ করে আমরা সমাধান করব। তো এখন দেখো এটাকে বলে নির্ণায়ক। তাহলে দেখো নির্ণায়ক এখানে প্রথমে হাফ থাকবে, এখানে x1 x2 x3 এবং x1 এই কোটির মানগুলো থাকবে, এবং নিচে থাকবে y1 y2 y3 এর মানগুলো। এখন এটা হিসাব কীভাবে করবা, এটার হিসাবটা হচ্ছে দেখো পরের লাইনে কিন্তু এই যে এই কোনাকুনি এখানে গুণ করতে হবে। কিভাবে, হাফ এখানে দেখো x1 ইন্টু y2 প্লাস এরপরে যে এটা x2 y3 প্লাস এরপরে কোনাকুনি গুণ করতে হবে x3 y1, এরপরে মাইনাস এবার এভাবে গুণ করতে হবে, অর্থাৎ x2 y1 আবার মাইনাস
y2x3, আবার এই যে এখানে এভাবে আর গুণ করতে হবে x1 y3। তো এইভাবে করতে হবে। তাহলে আমাদের পরের লাইন আমাদের এই যে কোটির মান এবং ভুজের মানগুলো বসাই। তো কোটির মানে ভুজের মান বসালাম, এই যে দেখো এই যে কোটির মানগুলা ভুজের মানগুলা, এরপর নিচে কোটির মান বসাবো। এরপর আমরা এই যে কোনাকুনি গুণ করব। তাহলে দেখো এই যে এখানে এটা গুণ করে দিলে -12, এটা গুণ -60 5। এরপর আমাদের মাইনাস এই যে 10 -13, দেখো দুইটাই মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাস আর ওই সূত্রের মাইনাস এখানে রয়েছে। এখন এটা ক্যালকুলেশন করব। এই যে এগুলো ক্যালকুলেশন করে দিলে আমাদের এখানে 109/2 আসে। এখানে মাইনাস আসবে কারণ এখানে যে জিনিসটা আসবে দেখো যে হাফ -119 নিচে 2, আর ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। আর এই যে দেখো এই দুই পাশে দুইটা প্লাস, এই যে একটা দাগ দেখতে পাচ্ছ, দুই পাশে দুইটা দাগ দেওয়া মানে এই মানটা হচ্ছে মডুলাস মান, তো এই মানটা কখনো ঋণাত্মক হয় না, অর্থাৎ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। এই জন্য এই মানটা, এই যে মাইনাস এই চিহ্নটা এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে সমাধান করতে হবে, খুবই সহজ একটা নিয়ম। তো অন্য আর একভাবে করা যায়, অর্থাৎ এই যে ABCD ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করে অর্ধপরিসীমা নির্ণয় করে, ওই যে একটা সূত্র আছে যে অর্ধপরিসীমা যে a + b + c / 2, এই মানটা বের করে যে √s × s - a s - b s - c এই সূত্র প্রয়োগ করে সমাধান করা যায়। তো এটার জন্য তোমাদের আগে a b b c এগুলোর দৈর্ঘ্যগুলো নির্ণয় করতে হবে। অর্থাৎ একটা ত্রিভুজ যদি এরকম একটা ত্রিভুজ থাকে যে ABC, ধরো এটা A, এটা B, এটা C, এই বাহুগুলো দৈর্ঘ্য নির্ণয় করে যে প্রথমত S বের করতে হবে, তারপরে যে এটা হলো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, তখন কিন্তু একই অ্যান্সার আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা আমরা 7 নম্বরটা করি। সরি, আরেকটা আছে যে A সমান যদি আবার যে 15 হয়, একইভাবে যদি 15 হয় তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা কী হবে, শুধু জাস্ট আগের নিয়মেই আমরা করব, শুধু এর জায়গায় এখানে 15 বসায় আমরা হিসাব করবো, অর্থাৎ এই যে এই জায়গায় এখানে 15 হবে। তাহলে ওই ঠিক একইভাবে হিসাবটা করব আমরা, আর এখানে আর বিস্তারিত আলোচনা করলাম না। তাহলে এটার অ্যান্সার আসবে 169/2। এবার 7 নম্বরটা সমাধান করব। 4টি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে ABCD, বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তোমাদের প্রথমে একটা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে, যে এখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যে নিয়মে সমাধান করেছি ওই নিয়মে সমাধান করব। তো এখানে একটা বিষয় তোমাদের জানা রাখবে, দেখো এখানে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে অভিমুখে ছেদ করলে 4টা চতুর্ভাগ তৈরি হয়। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এবং এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো দেখো প্রথম চতুর্ভাগে ভুজ এবং কোটি দুটাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ হচ্ছে নেগেটিভ, কোটি হচ্ছে পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ভুজ কোটি দুটাই নেগেটিভ বসে এখানে, এবং চতুর্থ ভাগে ভুজ হচ্ছে পজিটিভ কিন্তু কোটি হচ্ছে এখানে নেগেটিভ হবে। তার মধ্যে প্রথম বিন্দুটা আমরা দেখো ভুজ হচ্ছে নেগেটিভ এবং কোটি হচ্ছে পজিটিভ, তাহলে এই বিন্দুটা তাহলে দ্বিতীয় চতুর্ভাগে হবে। তাহলে এই বিন্দুটা আমি যদি বসাই তাহলে এখানে, তাহলে 4টি বিন্দু স্থানাঙ্ক, তো এই বিন্দুটা আমরা এখানে বসাই, তাহলে দেখো বাম দিকে এক ধাপ, উপরের দিকে এক ধাপ, যেহেতু -1 এই জন্য এই বিন্দুটা হচ্ছে বাম দিকে এক ধাপ যাবে, উপরের দিকে এক ধাপ যাবে, তাহলে এটা হচ্ছে -1 এই বিন্দু। এরপরে এরপরে ডান দিকে 2 ধাপ যাওয়ার পরে নিচের দিকে এক ধাপ যাবে, তার মানে এই বিন্দুটা হচ্ছে এখানে বি বিন্দুটা। এরপরে আমি ডি বিন্দুটা বসাবো। ডি বিন্দু না বসিয়ে তোমরা আগে সি বিন্দু বসাতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি ডি বিন্দুটা আগে বসালাম। তো ডি বিন্দুটা হচ্ছে 3 3, অর্থাৎ এক্স এর দিকে 3 ধাপ যাবে, অর্থাৎ মূল বিন্দু থেকে 1 2 3 ধাপ, উপরের দিকে 3 ধাপ, ওয়ার দিকে 3 ধাপ, তাহলে এটা হচ্ছে ডি বিন্দু। এবং এরপরে আমরা যেহেতু ভুজ এখানে এক্স এর মান 0, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে থাকবে, তাহলে মূল বিন্দু থেকে
যেহেতু মূলবিন্দুতেই থাকবে, মূলবিন্দু থেকে মানে ওয়াই অক্ষের উপরে থাকবে, শুধু উপরের দিকে 3 ধাপ যাবে। এই বিন্দুটা হচ্ছে 0,3, এই বিন্দুটা। এখন বিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা একটা চতুর্ভুজ পাবো। এখন এই চতুর্ভুজ ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এই এখানে যেহেতু আমাদের লেখচিত্র উপস্থাপন করতে বলে নাই, তারপর আমি করলাম। এটা কারণ হলো যে যখন আমরা ওই যে এই সূত্র প্রয়োগ করে, যে আমি তোমাদেরকে যে বললাম যে এই সূত্র প্রয়োগ করে আমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করব, তখন এই যে বিন্দুগুলা, যেমন এই বিন্দুটাকে যদি আমরা x1 y1 চিন্তা করি, এটাকে যদি x2 y2 চিন্তা করি, এটা যদি x3 y3, এটা হলো x4 y4, এরকমভাবে যদি চিন্তা করি, তাহলে দেখো এটা কিন্তু একটা সিরিয়ালি আছে। অর্থাৎ দেখো সিরিয়ালটা কেমন, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদের যে ঘড়িটা, সেই ঘড়ির কাঁটাগুলা কিন্তু এই যে মানে এইভাবে ঘোরে, ঘড়ির কাঁটার দিকে আমাদের এই বিন্দুগুলা যদি আমরা সিরিয়াল অনুযায়ী নিই তাহলে কিন্তু হবে না, এটা ঘড়ির কাঁটার উল্টা দিকে নিতে হবে। অর্থাৎ দেখো এই যে আমি প্রথমে যদি এটা x1 x2 ধরি, এটা x2 x1 y1, এটা x2 y2, তার মানে দেখো ঘড়ির কাঁটার উল্টা দিকে কিন্তু আমরা এখানে নিতে হবে। এগুলা ইচ্ছা মতো কিন্তু নিলে হবে না, এখানে যেভাবেই থাক না কেন। যেমন তুমি হয়তো মনে করতে পারো x1 এটা y1, এটা x2 এটা y2, এটা x3 এটা y3, এই বিন্দুটা হচ্ছে x4 y4, এইভাবে নিলে কিন্তু হবে না। কারণ এটা প্রথমে আছে, এরপরে আছে এটা, এরপরে আছে এটা, তারপরে কিন্তু শেষে এটা আছে। কারণ এইভাবে ক্ষেত্রফল নির্ণয় করার নিয়ম হচ্ছে ছক কাগজে বিন্দুগুলো বসানোর পর ঘড়ির কাঁটার উল্টা দিকে সিরিয়ালটা মেনটেন করে এই যেখানে বসাতে হবে। তাহলে আমরা x1 y1 এগুলো বসাই। তাহলে প্রথম বিন্দুটা হচ্ছে এখানে -1 1, তাহলে আমরা বসাই। পরে হচ্ছে 2 - 1, এরপর হচ্ছে 3 3। তাহলে দেখো এই যে ডি কিন্তু পরে আছে, কিন্তু আমরা কিন্তু এটা আগে বসাইছি। তারপরে আছে 0 3, এরপরে আবার x1 y1 মানে -1 1, তারপরে আবার এই কোণাগুণে আমরা এভাবে গুণ করে দেব, যে এভাবে আর গুণ করে দেব, পরে আবার এভাবে গুণ করে দেবো, তো আগের অঙ্কের মতোই। তো নেক্সট লাইনে আমরা এটাই করলাম। এরপরে হিসাব নিকাশ আমরা এখানে করে যে মানটা পাবো সেটা হচ্ছে এই যে এটা। তো এইভাবে এই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।